আজকে প্রোগ্রামে আসছি মাদক শিশু নির্যাতনের উপর ভিত্তি করে আর কি একটা অনুষ্ঠান, সেখানে আমরা অংশগ্রহণ করব। রুমি কারিম স্যারের কোরিওগ্রাফিতে ফ্যাশন শো প্রেজেন্ট করব। কি মনে হয় এখন কি মাদক বেড়ে গেছে নাকি কমে গেছে? আমি সম্পূর্ণটা না জানলেও আইডিয়া যতটা আছে বা নিউজে যতটা শুনি তাতে মনে হয় আগের থেকে বেড়ে গেছে। মাদক কারা খায় বেশি, নারী না পুরুষ? পুরুষই তো বেশি খায়, নারীরাও সেই সঙ্গে আছে। তাই? হ্যাঁ, না, আমরা যতটুকু দেখি যে এখন গোপনে গোপনে এত বেশি ধূমপান, সিগারেট, মাদক নারীরা যেভাবে খাচ্ছে, আসলে মাদকের দাম নাকি এজন্যই বেড়ে যাচ্ছে। আসলে মেয়েরা যে মাদকটা সেবন করে আমি মনে করি যে ওরা ওটাকে ফ্যাশন মনে করে, কিন্তু এমন ফ্যাশন কেন করব যেটা আমাদের জন্য ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসলে কি মনে হয় মাদক মানুষ কেন খায়? আসলে যে কেন খায় আমি মাঝে মাঝে ভাবি যে আমি একটু খেয়ে দেখি যে ওর মাঝে আছে কি, কিন্তু গন্ধটা নিতে পারি না, এই জন্য কিছু খাই না। আসলে কখনো খেয়েছেন মাদক? না, ট্রাই করিনি, কারণ পাশে কেউ সিগারেট খেতে যদি রাস্তা দিয়ে অনেক সময় আসে ধোঁয়াটা, যে আমার সামনে কেউ খাচ্ছে, সাইডে খাচ্ছে, তখন ধোঁয়াটা নাকে আসে প্রচণ্ড আকারে। ছোটোবেলা থেকে প্রচুর অস্বস্তি ওটা, গন্ধটা, তো ট্রাই কেমনে করব। আসলে এই যে যারা পাশে বা সামনে ধূমপান সেবন করছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? এটা তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি খোলা জায়গায় যখন পাবলিক প্লেসে ধূমপানটা করতেছেন, তো এটুকুন একটু রাখা দরকার, নিজেকে সজাগ রাখা দরকার যে আমার পাশে যে আছে তার সমস্যা হচ্ছে কি না, এটুকুন সজাগ থাকা অবশ্যই উচিত। কোনো মহিলা থাকলে সরে যান, মানে আপনি মানে ধূমপান করাটা যার যার পার্সোনাল ব্যাপার, এটা কেউ কখনো তাকে শাসন করতে পারবে না। তো আমি মনে করি যে আপনি একটু সাইডে সরে যান যেখানে মহিলারা আছে, কারণ অনেক সময় বলা যায় না যে ভাই আপনি সিগারেটটা ফেলে দেন, এরকম বলা যায় না। আসলে এখানেও তো অনুষ্ঠান অনেকে অনেকভাবে অংশগ্রহণ করছে, তারপরে অনেকে দেখতে আসতেছে। এখন কে কোন পর্যায়ে আছে এটা তো জানি না। ফার্স্টে একবার আমি একজনকে বলছিলাম যে ভাইয়া প্লিজ বাইরে যেয়ে করেন, তো বলছে কি যে সবাই তো খায়, তো আমরা খেলে সমস্যা কি, এই জন্য পরের জনকে আমি আর কিছু বলিনি। কেউ কেউ বাচ্চাদের সামনে ধূমপান সেবন করছেন। হ্যাঁ, এটা তো বড়দের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্যই ক্ষতিকর। তো যারা সেবন করে তাদের তো উচিত যে আশপাশ দেখে সেবন করা। ফিউচার নিয়ে যদি জানতে চাই তাহলে কি চিন্তা ভাবনা রয়েছে কাজ নিয়ে? আসলে চিন্তা ভাবনা একটাই, যে রুমি কারিম স্যারের হাত ধরেই আমি মিডিয়াতে আসছি, তো আমি তার ছত্রছায়া হয়ে থাকতে চাই, তার একজন ভালো শিষ্য হয়ে থাকতে চাই, মডেলিংয়ের দিকেই আগাইতে চাই। যদি কখনো ভালো কোনো কাজের অফার পাই তো সেটা অবশ্যই ভেবেচিন্তে। আসলে এই মডেলিং বা এই মিডিয়া জগতে আসতে মানে ফ্যামিলি থেকে অনেক সময় অনেক ফ্যামিলির অনেক মেয়েরা ছেলেরা বাধার মুখে হয়ে যায়। আপনি কি কোনো বাধার মুখে পড়েছেন? আসলে আমার বাবা মারা গেছে, মা আছে, তো আমি যখন আর কি স্যারের কাছে, রুমি কারিম স্যারের কাছে ভর্তি হব, তো আমি মার কাছে জিজ্ঞেস করছিলাম যে মা আমার এটা তো ইচ্ছা করতেছে বা স্যারকে দেখে আমার আগ্রহ লাগতেছে যে আমি কাজটা করি। তখন মা বলছে যে বড় হয়েছে তো ভেবে চিন্তে দেখো, যেটা করলে ভালো হয় করো। তো দেখলাম যে মা হাও বলে না, নাও বলে না, তো সাহস নিয়ে স্যারের কাছে ভর্তি হয়ে গেলাম, তারপরে তো যাত্রা শুরু। আপনার মনে হয় এই লাইনে কি আছে? এই লাইনে আসলে কিছুই নেই। ওই যে সবার একটা থাকে না, ছোটবেলায় ভাবতাম যে এমন কিছু একটা করতাম যে নায়িকা শাবনূরের মতো আমাকে সবাই চিনতো, বা আগের যারা ছিল ববিতা ম্যাম, শাবানা ম্যাম, ও মানে আমরা ছোট থাকলেও মানে সে মুভিগুলো তো দেখছি। ছোটবেলায় যখন শাবনূর ম্যামকে দেখতাম, তার মুভিগুলো দেখতাম, তো মনে হতো যে তার মতো করে আমাকেও যদি কেউ একটু চিনতো। তো তার মতো তো আর আমার যোগ্যতা নেই, বা ছোটোবেলা থেকে তো আর ফ্যামিলির সাপোর্ট নেই। আমি গ্রামেই বড় হয়েছি, তো এখন একটু সুযোগ পেলাম। রুমি করিম স্যারকে যখন দেখলাম, তার প্রোগ্রামগুলো যখন দেখলাম, তখন একটু শখ হলো, মনের ভেতর ইচ্ছা জাগলো যে আমি একটু যাই, দেখি কিছু হয় কিনা, জাস্ট এটুকুন। কি মনে হয় আপনি কি কখনো শাবনূর হতে পারবেন? না, আমার ভেতরে সেই যোগ্যতা নেই শাবনূর ম্যামের জায়গা বা তার আশপাশে যাওয়ার। নিজের মতো করে নিজে কাজ করব, তাতে যতটুক সফল হতে পারি। আমি তো আপাতত মডেলিংয়ের ভেতরেই আছি, তো এটা নিয়েই সফলতার দিকে যেতে চাচ্ছি আগাতে। তার মাঝে যদি কখনো কোনো ভালো নাটক, মানে স্টোরিটা যদি ভালো হয়, যদি ডাক পাই, তো
যাব ইনশাল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি মিডিয়াতে কাকে ফলো করেন মূলত আর কি, বা সিনেমা জগৎ বলেন, নাটক বলেন, মানে কাকে ফলো করে এই আসার, সিনেমায় নাটকে আসার আগ্রহ জাগলো? আসলে নাটক সিনেমায় আসার সেরকম কোনো আগ্রহ আমার নেই, মানে ওইভাবে নেই, কারণ আমি তো জানি যে আমার ভেতরে কোনো যোগ্যতা নেই, আমি যে অভিনয় করতে পারবো এটা আমি না, মানে নিজের উপরে নিজে আস্থা নেই যে আমি অভিনয় করতে পারবো। তো যেহেতু মডেলিং করতেছি, একটু একটু আশা জাগতেছে যে যদি কখনো কোনো ভালো কাজে আমাকে ডাকে, অফার করে, তো যাব। তো মনে করেন অভিনয়তে যেহেতু কোনো আগ্রহ ছিল না, তো আমি ওইভাবে কাউকে আমার আইকন হিসেবে যে আমি ফলো করি এরকম কেউ নেই, কিন্তু অনেককে ভালো লাগে, অনেকের অভিনয় ভালো লাগে। মানে কার অভিনয় বেশি ভালো লাগে? ইদানিং আছে যে কেয়া পায়েল, তারপরে হলো তানজিন তিশা, ওদের অভিনয়গুলো নাটকে খুব ভালো লাগে। আর সিনেমার তো এখন সিনেমা নেই বাংলাদেশে বলতে গেলে, তো তার ভেতর আর কাকে বলবো। আগে যেমন ছিল আমাদের শাবনূর ম্যাম, পূর্ণিমা ম্যাম, তাদের কথা তো এখনও মনে রাখতে হয়, কিন্তু সিনেমা তো হয় না। তাদের অভিনয় ভালো লাগতো। আসলে এইভাবে না ভেবে দেখিনি যে কার এসে, কারণ আমার কো-আর্টিস্ট যে কে হবে, আমি কার সাথে কাজ করার যোগ্যতা আছে এটা আমি মানে নিজের ভেতরে তো নিজে জানি না, তার ভেতর দিয়েও আছে যে আমি যদি নাটকে কাজ করি তো নিলয় আলমগীরকে আমার খুব ভালো লাগে। নিলয় আলমগীর? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। মানে নাটকে? হ্যাঁ, নাটকে। নিলয় আলমগীরকে কেন ভালো লাগে? আমার তার অভিনয় খুব ভালো লাগে। তাই? হ্যাঁ। নাকি দেখতে সুন্দর এই জন্য? না, দেখতে সুন্দর তো সবাই, আরশ খান বলেন, ফারহান বলেন, জোভান বলেন, ওরাও কি দেখতে কম সুন্দর নাকি? তার ভেতর দিয়েও মানে কেন জানি মনে হয় তার সাথে কাজ করে। তার সাথে কাজ করতে হবে? হ্যাঁ, মানে ইচ্ছা হয়।